নমস্কার, পোস্ট এডিটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যিনি অতিথি তাকে আপনারা সবাই চেনেন। আসলে আজকে আমাদের অতিথি একজন পুতুল। না না, পুতুল নন, মানে চরিত্রে তিনি পুতুল, এবং উনি এই চরিত্র করার মাধ্যমে আপনাদের সবার কাছে অতি পরিচিত একজন মুখ হয়ে উঠেছেন। কিন্তু তাছাড়া, তার পুতুল ছাড়া আর কি ভাবে আপনারা ওকে চিনতে পারবেন এবং জানতে পারবেন, এটাই আজকে আমাদের এই ইন্টারভিউ এর লক্ষ্য। আলাপ করিয়ে দিই আমাদের অতিথি তানিকা বসু। তানিকা, অনেক ধন্যবাদ, তোমার স্বাগত। কেমন আছো? আছি দিব্যি, জীবন যেরকম রেখেছে, ওকে, সরকার যেরকম রেখেছে। হ্যাঁ, মানে তার বাইরে আর কি। আচ্ছা আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করি, চালচিত্রের পরে তোমার পেশাদার জীবনের চালচিত্রটা কতটা বদলেছে? খুব বিরাট পরিসরে মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক 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 ভালোবাসা পেয়েছি, সমৃদ্ধ হয়েছি। এটা মনে হচ্ছে যে এত দিনকার এত আর কি যুদ্ধ, স্ট্রাগল, কি করতে পারবো, আদৌ কিছু করতে পারবো কিনা, এইটার একটা উত্তর পেয়েছি। মনে হচ্ছে যে একটা বিরাট বড় আইসবার্গের টিপটা একটু টাচ করে চলে এসেছি। কারণ ওই যতদিন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা চলেছে, ততদিন যতটা ক্রেজ, মানে আমাদের ক্যারিয়ারে এটাই হয় যে মানে যতটা উত্থান ততটাই তারপরে আর কি আস্তে 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 সেটা কমে যায়। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখনো আমি কিন্তু অনেক মানুষের কাছে মেসেজ, অনেক ব্যক্তিগত পরিসরে ফোন কলস বা অনেক কিছু জানতে পারি, বা অনেক বাহবা কুড়োচ্ছি বা ভালোবাসা পাচ্ছি পুতুলের জন্য, এই চালচিত্রের জন্য। তবে অপেক্ষাকৃত আমি মানে ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম, এক্সপেকটেশন তো মানুষের সেটা একদমই, আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এই যে বললে তুমি ক্যারিয়ারের দিক থেকে এই প্রেক্ষাপটের চালচিত্রটা হয়তো একটু উন্নত হবে আশা করেছিলাম। আশায় মরে চাষা, বাঁচে চাষা, যাই বলতে পারো। উন্নত তো খুব একটা হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মানে বরঞ্চ আগে একটা ফানি ব্যাপার হচ্ছে, আগে আমি ছোটখাটো এর বোন, এর বন্ধু, এই টুকটাক র্যান্ডম চরিত্রগুলোর জন্য ডাক পেতাম, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে। সেটা একদিকে ভালো, খুব ছোট চরিত্রের জন্য ডাক পাওয়ার প্রয়োজন নেই, তবে একদমই ডাক পাচ্ছি না, সেটা একটু অড। তুমি না করছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার কাছে অফার আসবে, এটা ভারী অদ্ভুত। এটা আমি জানি না কেন আসছে না। অনেকেই, অনেক মানুষ অনেক কিছু বলার পরেও অনেক জায়গায় দেখছি সেই কাজগুলোতে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, অন্যরা করছে। তো আই এম নট সারপ্রাইজড, কারণ আমাদের ক্যারিয়ারটাই এরকম, আমাদের এখানে কাজ করার পদ্ধতিগুলো অনেক অদ্ভুত। তো ব্যক্তিগতভাবে এইটুকু জিনিস মনে হয় যে আই এম অন দ্য রাইট ট্র্যাক। হোপফুল থাকার চেষ্টা করি, পজিটিভ থাকার চেষ্টা করি। সবসময় যদি কমপ্লেন করি তাহলে তো মুশকিল, তাহলে তো নিজেই বাঁচতে পারবো। একদমই তাই, এটাই আর কি। তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি দেখছিলাম তোমার লেখা যে মানে লোকেশন কলকাতা, মুম্বাই। তুমি এক্স্যাক্টলি থাকো কোথায়? আমি এখন থাকি কলকাতায়। আমি কাজের সূত্রে বম্বেতেও থাকি। আমি গত বছর বম্বেতে দীর্ঘদিন, অনেক দিন ছিলাম। আমার এই বছর বম্বেতে শিফট করে গিয়ে একটা বেস ওখানে তৈরি করার ইচ্ছে ছিল। আমার মায়ের শরীরটা একটু খারাপ বলে আমি এখন এই মুহূর্তে এখানেই আর কি আছি। আচ্ছা, তো আমি এখন এখানেই আছি, মানে যেরকম আর কি হয় টুকটাক কাজ, ধরো কিছু মিডিয়া কভারেজ বা কিছু ধরো এডিটোরিয়াল শুটস বা কিছু এমনি শুটস, ব্র্যান্ড শুটসও পাচ্ছি কলকাতায় কিছু, তো সেইগুলো করছি। কলকাতায় থাকলে সুবিধেও হচ্ছে। আর এই মুহূর্তে ফ্যামিলিতে এরকম ধরনের মেডিকেল ইমার্জেন্সি চললে তো যাওয়া আসা করাটা খুব ডিফিকাল্ট। তো এখন আমি এই মুহূর্তে কলকাতাতেই আছি। আচ্ছা, তুমি বলছিলে যে ইউ আর নট সারপ্রাইজ যে কোনো জায়গায় তোমাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, বা আগে কিছু কিছু মানে ক্যারেক্টার আসতো যেগুলো এখন সেগুলো সব বন্ধ হয়েছে। কিন্তু তুমি তো খুব গুণী একজন মেয়ে। মানে আমি বলছি কেন, তুমি লিখতে খুব ভালো পারো, স্ক্রিপ্ট রাইটিং এ তোমার দক্ষতা আছে, অভিনয় ভালো পারো, তানিকা গান বাজনা পারবে, তুমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছো এবং তাতে অসাধারণ ভালো রেজাল্ট করেছো। তুমি কেন একটা পার্টিকুলার প্রফেশনের উপরেই হুকড ইনটু? থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন। জানি না কেন আমি একটা পার্টিকুলার প্রফেশনের ওপর, এটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং যে একমাত্র বাংলায় আমাদের এমন অবস্থা যে অভিনেতারা এটা বলতে পারে যে শুধু অভিনয় করে আর চলছে না।
সব জায়গায়, বাকি জায়গায় কিন্তু রিজনাল ইন্ডাস্ট্রিতেও অভিনেতাদের আর্থিক অবস্থা এতটা অবনতি ঘটেনি। এখন আরো অনেক ব্যাপার আছে, মানে এটা একটা বিরাট বৃহত্তর ডিসকাশনের পার্ট হতে পারে যে এখন তো ইনফ্লুয়েন্সিং আরো অনেক কিছু চলে এসছে যেগুলো করে মানুষ টাকা ইনকাম করতে পারছে। আমি জানি না কেন আমি যখন সাংবাদিকতা ছেড়ে ডিসাইড করি যে অভিনয় করব, অভিনয় শেখা শুরু করি, তখন আমার এতটা ফ্যামিলির থেকে চাপ ছিল না যে আমাকে আর্ন করতেই হবে। সেই দিক থেকে আমি ডেফিনেটলি প্রিভিলেজড, কিন্তু আমার মতন প্রিভিলেজ তো আর 5টা লোক নাও হতে পারে। আমার থেকে বেশিও প্রিভিলেজ অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানুষ আছে যাদের সত্যি তারা অভিনয়টাকে ভালোবেসে প্যাশনেটলি অভিনয় করতে এসছে, দুর্দান্ত অভিনয় করে এবং তাদের খুব একটা আর্থিক সামর্থ্য নেই, তাদের সত্যি অভিনয় করে যতটুকু পেট চলে সেটা এনাফ নয়। আমিও সেই সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমার লাইফস্টাইলটা খুব মডারেট। আমি কোনোদিনও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, আমার কোনো অসুবিধা বিশাল কোনো ব্যাপার নেই, বিরাট মেনটেনেন্সের ব্যাপার নেই, 4টে টিম নেই, মানে সেই কারণে আমি অ্যাফোর্ড করে নিতে পারছি। আমার খাওয়া দাওয়া নিয়ে ম্যাসিভ কোনো চাপ নেই, আমি করে নিতে পারছি। অভিনয় করার জন্য কিন্তু তোমার নিজের মেনটেনেন্সটা একটা বিরাট বড় জায়গা, সেখানে না করলে দিনের পর দিন আমরা দেখি যে কাজ চলে যায়। অনেক মানুষের দেখি দেখতে অন্যরকম হয়ে গেছে, বা কি করে করবে, মানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা বসবাস করি, যতই রাগ হোক বা যতই কমপ্লেন করি এটা তো ফ্যাক্ট, এবং সেখানে তো সেটাকেই মানে দ্যাট ইজ দ্য ফায়ার দ্যাট ইজ বিং ফ্লেমড, সেটাই তো মানে দ্যাটস বিন ফ্যান্ড বেসিক্যালি। সেখানে তো এটা খুবই স্বাভাবিক যে আর্থিক একটা সামর্থ্য না থাকলে এরকম ধরনের ফ্রিল্যান্সিং করা দিনের পর দিন ডিফিকাল্ট। আমি এটা বলবো না যে আমি শুধুমাত্র অভিনয়ই করতে চাই, কারণ অ্যাকচুয়ালি করতে চাই সেটাই, কিন্তু সেটা করেই যে শুধুমাত্র আর্ন করব এইটা আমি এতদিন ভাবতাম। এখন আমার মনে হয় যে সেটা কি আদৌ সম্ভব হবে, সেটা হয়তো সম্ভব হবে না। তো এই যে তুমি বললে যে আমি লিখি, আমি কিন্তু প্রফেশনালি পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জানে না যে আমি লিখি, বা আমি প্রফেশনালি লিখে কিন্তু মানে আই এম নট আ রাইটার, আই এম প্রাইমারিলি অ্যান অ্যাক্টর। হ্যাঁ, আমি পড়িয়েছি, আমি ফ্যাকাল্টি ছিলাম একটা কলেজে কিছুদিন, আমি ওয়ার্কশপস কন্ডাক্ট করি কিছু, মানে ওরকম ফুল ফ্লেজেড বড় স্কেলে না, বাট কেউ যদি প্রাইভেটলি ডাকে যে এটাতে একটা আমার ওয়ার্কশপ করিয়ে দেয়, এই ছোট ছোট টুকটাক কাজগুলো আমরা করি। কিন্তু কলকাতায় না, আমি শুধু অভিনেতাদের কথা বলবো না, আমি এত বছর ধরে কাজ করতে করতে একটা ইদানিংকালে জিনিস লক্ষ্য করছি যে কলকাতায় পরিচালনা থেকে শুরু করে ইনফ্লুয়েন্সিং পর্যন্ত, যেটা এখন খুব সাম্প্রতিক একটা আর্ট বলতে পারো বা বিজনেস, সব জায়গায় মানে প্রযোজনা, সব জায়গায় বিহাইন্ড দ্য সিনস, এডিস যারা কাজ করে, পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আর্থিক ফাউন্ডেশনটা খুব নড়বড়ে হয়ে গেছে। আরো অনেক ব্যাপার আছে, কাজ করা যাচ্ছে না, সকলে কি কাজ করতে পারছে, কাজ পাওয়াটা একটা আলাদা স্ট্রাগল, কাজ না পাওয়াটা একটা মানে কাজ না পাওয়াটা একটা আলাদা স্ট্রাগল, কাজ করতে না অ্যালাউড হওয়াটা একটা আলাদা স্ট্রাগল। এতদিন এটা হতো না, এখন এটাও হচ্ছে, আর কি কি হবে আমরা জানি না। তো এইরকম একটা নেগেটিভ টাইমে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো ভাল লাগে, খুব রাগ হয়, অনেক কিছু বলতে ইচ্ছে করে, এটাও মনে হয় যে ক্যামেরা চলছে, অনেক কিছু কি করে বলবো, এমনিতেই যা অবস্থা আরো হয়তো খারাপ অবস্থা হবে। খুব একটা খুব থিন লাইনের ওপর দিয়ে আমি চলি, মাঝে মাঝে মনে হয় যে টু মাচ বলে ফেলছি, নাকি কিছুই বলবো না, তাহলে তো আবার রাতে ঘুম হবে না, তো কিছু বুঝতে পারি না অ্যাকচুয়ালি লোপাদি যে কোনটা করলে। তুমি বলে ক্যামেরা চলছে তাই জন্য তুমি বলতে ভয় পাচ্ছ, তুমি তো নিজেই তোমার ক্যামেরা বা এত কিছু বলে ফেলেছি। পেন ধরার তো কথা তোমার ছিল, কারণ সাংবাদিকতা নিয়ে খুবই ভালো রেজাল্ট তুমি করেছিলে, তাহলে সেটাও তো তোমার হাতে পেন ছিল, তোমার হাতে ক্ষমতা ছিল। থ্যাংক ইউ। তুমি এই কারণেই তো করতে পারিনি সাংবাদিকতা, আমি ছেড়ে দিয়েছি, কারণ যখন আমি সাংবাদিকতাটাও নড়বড়ে হয়ে গেছে। দেখো, এটা তোমাদের কাজ, আমি কখনোই মানে এটা ধৃষ্টতা হবে, আমি বেশি কিছু বলবো না। তবে যখন আমি ইন্টার্নশিপ করি এবং যখন আমি জাস্ট পাশ করে যখন শুরু করি টুকটাক এদিক ওদিক, আমার দাদাও সাংবাদিক, এখনো সাংবাদিক, আমার বাবা প্রফেসর হওয়ার আগে সাংবাদিকতা করেছে একটা দুটো পত্রিকায়, এবং আমি যা শুনেছি এবং আমি যা দেখেছি তাতে আমার এটা মনে হয়েছে যে আমি খুব আইডিয়ালিস্টিক ভাবে একটা বোকার মতন বড় হয়েছি, এবং আমি ভীষণ বোকা যে আমি যখন জার্নালিজম পড়ি আমি তখন এটা ভেবেছিলাম যে জার্নালিজম হচ্ছে আনআর্থিং দ্য ট্রুথ, এর থেকে বড় স্টুপিড
ভাবনা হতে পারে না। আমার তখন মনে হয়েছে, আমি এখন একদমই কাউকে ছোট করে এই কথা বলছি না, আমি কখনোই এটা বলছি না যে পিপল ডোন্ট আনআর্থ দ্য ট্রুথ। ন্যাশনালি আমরা এরকম প্রচুর মানুষকে জানি যারা এটাই করে যাচ্ছে, এবং তাদের জন্য মানে সেটার জন্য তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, কিন্তু সেটা যারা অ্যাফোর্ড করতে পারে তারা করে, খুব ভালো সেটা। কিন্তু আমি এটা রিয়েলাইজ করেছিলাম যে আমি যেটা করতে চেয়েছিলাম, আমার খুব একটা ওই মানে একটা সিনেমাটিক ছিল যে আমি ক্রাইম জার্নালিস্ট হব, মানে মাও আমাকে খুব প্র্যাকটিক্যাল, হ্যাঁ মানে একটা কিছু একটা করে ফেলতে হবে, বিপ্লব আনতে হবে। একটা মা তখন আমাকে বলতো যে দেখ, খুব মানে যা হয় আর কি মধ্যবিত্ত পরিবারের মারা বাবারা যে ধরনের কথা বলে, বাবা বলতো তুই কিছুই করতে পারবি না, দুদিন পরে মেরে ফেলবে, এই করবে তাই করবে, মরে যাবি চলে যাবি, তোরই ভাল লাগবে না, দুদিন পরে না পারছি না করবো না এসব বলবি। আর মা বলতো যে না, মা খুব ভয় পেত যে না 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 তুই তো অনেক কিছু এ করবি, ঝামেলায় পড়ে যাবি, শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, খুব ভয় পায় লোকজন এখনো আমি যা দেখি। তারপরে আমি ভাবতাম যে না কিছু একটা করব, দিয়ে দেখলাম যে না, not really, things don't work like that. it's not a joke যে just যাবো, মানে it's not that easy। এবং জার্নালিজম আমি করি তখন আমার বাড়ি থেকে একদমই অভিনয় করার আমার বরাবরই ইচ্ছে ছিল, খুব একাডেমিক একটা বাড়ি থেকে বিলং করি, আমার বাড়িতে কেউই তখন এটা অ্যালাউ করেনি। মা একটু সাপোর্টিভ ছিল, বাকিরা কেউ চায়নি যে আমি অভিনয় করব, নাচ শেখায়নি, অনেক কিছু বক্তব্য ছিল, একটু কনজারভেটিভ যেটা হয় আর কি। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বিষয়টা। ঈশ্বর মা সরস্বতী তোমাকে এত গুণ দিয়েছেন, যেটাই করতে যাচ্ছ সেটাই সাকসেস। আমি অত গুণী নই, আমার থেকে অনেক গুণী অনেক মানুষরা আছেন যাদের কাজ আমরা হয়তো দেখা সৌভাগ্যই আমাদের হয়ে ওঠে না, এরকমই একটা জগতে আমরা বসবাস। হ্যাঁ সেটা তো 100 বার, যে অনেকেই আছেন এরকমই সব দিকে গুণী, তাদের আমরা পৌঁছতে পারছি না, তাদের কথা বলতে পারছি না, এটা ঠিক কথাই। কিন্তু তবু আমি এখানে জিজ্ঞেস করবো, তুমি প্রথমে যেটা বলছিলে যে ইনফ্লুয়েন্সিং, এখন তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সিনেমাতে চরিত্রে মানে অভিনয় করানো হচ্ছে, কিন্তু এখনো আমার মনে হয় যে যখন খুব ভালো অভিনেতার প্রয়োজন পড়ে, সেখানে তোমার কি মনে হয় ইনফ্লুয়েন্সার্স ক্যান বি আ গুড অ্যাক্টর অলসো? না দেখো, কে অভিনয় করতে পারছে না তার সঙ্গে তার অন্য সে জীবনে অন্য কি ক্যারিয়ারে আছে কি না আছে সেটার কোনো সম্পর্কই নেই। অভিনয় ইজ আ ক্রাফট। কেউ যদি ভালো করে ট্রেন করে সেই জায়গায় ভালো বিলিভেবল করতে পারে চরিত্রটা, আমার যদি দেখে তাকে মনে হয় 5 মিনিটের স্ক্রিন প্রেজেন্সেও যদি সে আমার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, তাহলে সে অভিনয় করতেই পারে। কিন্তু এখন আর্গুমেন্টটা সেখানে নেই, আর্গুমেন্টটা একটা অন্য জায়গায় চলে গেছে। এখন ইনফ্লুয়েন্সারদের কেন অভিনয় আনা হচ্ছে, সিনেমায় আনা হচ্ছে, তাদের অভিনয় দক্ষতার জন্য তো নয়, তাদের বাণিজ্যের জন্য। লোকে ভাবছে যে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে আমি যদি ফেলে দিই, সংখ্যা কথা বলছে, তারা ভাবছে যে আচ্ছা এই সংখ্যায় এতটা বেশি, তো আমি একে নিয়ে আসব। তারা ভাবছে যে যারা ইনস্টাগ্রামে ফ্রিতে ফোনটা চালালেই যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, সেই সেম মানুষরা হয়তো কালকে 100 টাকা টিকিট কেটে সাউথ সিটি মলে 4টে সিনেমা দেখে আসবে, কারণ তাদেরকে ফোনে ফ্রিতে দেখতে পাচ্ছে তাদের ফ্যান। এইটা তারা ভাবছে প্রযোজকরা, এটা যারা টাকা ঢালছে, যারা টাকা খরচা করে ছবি বানাচ্ছে বা বড় বড় কাজে প্রোডাক্টস বানাচ্ছে, প্রথমত এগুলো তার প্রজেক্টের লেভেলে এখন নেই, এগুলো প্রোডাক্ট হয়ে গেছে। তো প্রোডাক্ট বানানোর মতো করে যখন ছবি তৈরি হয়, তখন তো সেখানে প্রোডাক্টই হবে সবকিছু না, সেখানে তো আর্টিস্টটাও প্রোডাক্ট, সেখানে তো আর্টিস্ট আর আর্টিস্ট নেই, একটা ব্র্যান্ড। হ্যাঁ ব্র্যান্ড তো চিরকালই ছিল, কিন্তু ব্র্যান্ডটাও তো, আর্টটাও তো ব্র্যান্ড হতে পারে, কিন্তু সেটা যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট হয়ে যায়, তখন সেখানে আর্টটা আমি জানি না কতটা আর্ট থাকে বা কতটা এদের আর্ট প্রয়োজন। এবার তুমি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার প্রচন্ড কফির ক্রেভিং হয়, তোমাকে সেদিন সাংঘাতিক পৃথিবীর শ্রেষ্ঠ চা এনে দিলেও তুমি খাবে না, কারণ তোমার কফিটা দরকার, কারণ তুমি কফিটা চাও। আমি একটা খুব সাধারণ মেটাফরিক্যাল লজিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আমি আরো খারাপ এক্সাম্পল দিতে পারি, কিন্তু আমি ভদ্রভাবে বলার চেষ্টা করছি, যেটা আর কি কাউকে কারুর ভাবাবেগে আঘাত না করে আমি বলার চেষ্টা করছি, যে যেটা যার রিকোয়ারমেন্ট কারুর মনে, মানে আজকাল আগে না লোপাদি, আমি জেনুইনলি বলছি, হয়তো আমি অনেক কথা বলছি, কিন্তু আগে মানে ধরো আমি 2013 এন্ডে 2014 ধরছি, যদি 10-11 ইয়ার্স ট্রেন করছি অ্যাজ অ্যান অ্যাক্টর, কাজ তো করছি ধরো আরো কম, 7-8 বছর হয়েছে, কিন্তু এই পুরো টাইম পিরিয়ডটায় প্রথম দিকে আমার মনে হতো খুব রাগ হতো। এই ইনস্টাগ্রামের ব্যাপারটা কিন্তু 2014-15-16 সালে ছিল না, এটা 2020 পর থেকে একটু আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, which is fine, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই।
তখন একটা অন্য পদ্ধতিতে কাজ হতো, এখন একটা অন্য পদ্ধতিতে কাজ হয়। ব্যক্তিগত পরিসরে আমি যখন বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করি বা আমার নিজের যখন মনে হয়, আমি একটু ভাবি যে তখনও কমপ্লেন করতাম, তখনও মনে হতো যে আচ্ছা ওরাই পাচ্ছে আমি পাচ্ছি না, এখনো মনে হচ্ছে ওরাই পাচ্ছে আমি পাচ্ছি না, এইটা কেন ভাববো। আমার ভাবনায় একটা চেঞ্জ এসেছে। কিন্তু ইন্টারেস্টিংলি তখন দেখতাম যে যেভাবে কাস্টিং হচ্ছে, অডিশন তো দেখো কলকাতায় কোনোদিনই হয় না, বাংলা ইন্ডাস্ট্রিতে অডিশনের চল নেই। হাতে গোনা 4-5টা কাজ যাতে অডিশন হয়েছে, যেগুলোতে অডিশন দিয়ে কাজ পেয়েছি, আমার জীবনে পাওয়া কাজের অধিকাংশই অডিশন দিয়ে পাওয়া। এমনও কাজ করেছি যেখানে আমার কাছে অফার এসছে যে তোকে নিয়েই ভেবেছি, তুই করবি কি, করেছি, ভালো লেগেছে, করেছি, বা তুই ছোট চরিত্র যে প্রশ্ন আর করিনি, ভেবেছি যে আচ্ছা পাচ্ছি, করে নিচ্ছি। তো এটাও হয়, কিন্তু এখানে যেভাবে কাজ হয় একটু অন্যভাবে তো কাজ হয়। একটা ফেভারিটিজম কাজ করে, এই যে একটা অনেকে কথায় বলে লবি। হ্যাঁ, মানে তুমি শব্দচয়ন যা খুশি করতে পারো, আর্টিকুলেশন ক্যান বি এনিথিং, আলটিমেট মিনিংটা হচ্ছে মেন। আজকে আমি যদি ছবি করি, ধরো তুমি আমার অনেক দিনের বন্ধু এবং তুমি খুব দারুণ অভিনয় করো, কেউ জানে না, ওরা এখানে যারা আছে তারা কেউ জানে না তুমি ভালো অভিনয় করো, তুমি আমার দারুণ বন্ধু, তুমি আমার কথা শোনো, আমি একটা ছবি করেছি, আমার একটা মেয়ে লাগবে, আমি তোমাকে নিলাম। আমি এই জায়গায় একটা খুব বড় দক্ষ অভিনেত্রীকেও নিতে পারতাম, আমি মনে করি তুমিও দক্ষ, আমি তোমাকে নিলাম, আমি তোমাকে তার থেকে হাফেরও হাফ কম টাকায় নিলাম, আমি এতে কোনো ভুল দেখি না, ইটস ফাইন। কিন্তু সবকিছুর একটা মানে একটা লেভেল অবধি একটা লিমিট থাকা উচিত। এইটা যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এটা যদি এত বছর ধরে চলতো, তাহলে কিন্তু যাদেরকে আমরা ভালো অভিনেতা অভিনেত্রী বলে চিনছি তাদেরকে আমরা চিনতাম না। কিন্তু একটা সময় কেউ ভালো বিলিভেবল কাজ করলে তাকে আবারও অন্য ডিরেক্টররা ডাকে, তাকে অন্য লোকেরা অপরচুনিটি দেয়। আস্তে আস্তে সিচুয়েশন গুলো চেঞ্জ হয়ে গেছে, এখন একটু অন্যরকম হয়ে গেছে ব্যাপার স্যাপার। সোশ্যাল মিডিয়ার কারণে সবাই, এভরিবডি ইজ ফিলিং ইম্পর্টেন্ট, যেটা আগে ছিল না। আগে কাজের প্রতি অনেক বেশি মানুষের আই থিঙ্ক মনোযোগ ছিল, এখন অনেক বেশি বাহ্যিক, কতটা আড়ম্বর, কতটা দেখাচ্ছি, কাজ করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমরা দেখছো আমি কাজ করছি, দ্য কনসেপ্ট অফ সোশ্যাল মিডিয়া। তো থিংস হ্যাভ চেঞ্জড, এবং এটা ভাবলে চলবে না যে, মানে কি বলবো, এটা ভাবলে চলবে না যে এটা কেন হচ্ছে, এটা নিয়ে সারাক্ষণ কমপ্লেন করলে চলবে না। এটা ভাবতে হবে যে আমি কি চেঞ্জ করতে পারবো, আমি কি করতে পারছি, আমি কি এটার কোনো চেঞ্জ আনতে পারবো। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে, কেউ কি কোনো চেঞ্জ আনতে পারছে? হয়তো হচ্ছে খুব কম পরিসরে, কিন্তু কাজ তো করতেই দেওয়া হচ্ছে না সে অর্থে। সেটাও তো একটা দেখছি, একটা রাজনৈতিক প্রভাব কাজ করছে। এই সব প্রতিকূলতাগুলো ফেস করতে করতে না, আমি জানি না কতদিনে একটা হয়তো রেভলিউশন হবে, কিন্তু সেটাও কি হবে? মানে এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা, আমার প্রতিনিয়ত সকলের সঙ্গে কথা বলেই মনে হয় যে এভরিবডি ইজ সো স্কেয়ার্ড। সবাই এত ভয় পাচ্ছে যে আচ্ছা আমার ঘরটাও তো কাঁচের, তাহলে কি আমি ওর ঘরে একটা পাথর মারবো? বুঝতে পারছো? তো আমি জানি না, নাথিং अगेंस्ट ইনফ্লুয়েন্সার্স, কিন্তু এবার যেই ইনফ্লুয়েন্সাররা আজকে অভিনয় করার জন্য ইনফ্লুয়েন্সার হচ্ছে, তারা ভাবছে চলো তোরা আমাকে চান্স দিবি না, আমি 4টে রিল বানিয়ে এত ফেমাস হয়ে যাবো যে তোরা আমাকে ডাকবি। তারপরে যখন তারা ডাকছে, যেই কাজটা একটা অন্য অভিনেত্রী হয়তো সেই জায়গায় যেই অ্যামাউন্ট এক্স অ্যামাউন্ট কোট করবে, সে 1/4 এক্স অ্যামাউন্ট কোট করছে ওই সেম কাজটা করার জন্য, এবং ন্যাচারালি তখন ইনফ্লুয়েন্সারটাকে কাস্ট করতে হচ্ছে। কারণ কোনটা বেশি অ্যামাউন্ট, এক্স অ্যামাউন্ট না 1/4 এক্স অ্যামাউন্ট? এক্স অ্যামাউন্টটা বেশি, তো সে দেবে না সেই টাকাটা। এখানে যখন লোকেরা ইনভেস্ট করতে আসে, আমি জানি না, things go so wrong। না, আমার কাজের ক্ষেত্রেও দেখেছি প্রথম প্রশ্নটাই তারা করে আমাদের না বাজেটটা খুব কম, কিন্তু আমরা দুর্দান্ত কাজ চাই, বাজেট নেই, কিন্তু দুর্দান্ত কাজ চাই। এবং যারা ইনভেস্ট করতে আসে তারাও একটা টাইমের পর ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ হয় তাদের টাকাগুলো সে অর্থে তারা মনে করছে না যে ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে বা ইনভেস্টেড হচ্ছে, ভুল জায়গায় হয়তো খরচা হচ্ছে, নানাভাবে হয়তো এই যে ফান্ডা একটা ফর্মুলা আছে না যে টাকা তুলে দিতে হবে, আমি ঠিক জানি না মানে কি করে তারা জানছে যে এটা করলে টাকাটা উঠে যাবে। এরকম তো প্রচুর এক্সাম্পল হয়েছে যে তারা এটা ভেবেছে এই ফর্মুলাতে কাজ করব, টাকাটা উঠে যাবে, টাকাটা ওঠেনি, তারপরেও তারা এই ফর্মুলাতেই কাজ করতে চাইছে। দিনের পর দিন তাদেরকেই কাজ দিচ্ছে, যারা মানে কাজ দিচ্ছে বলতে আমি কিন্তু শুধুমাত্র অভিনেতার কথা বলছি না, আমি বলছি পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কথা। সো এটা খুব একটা সূক্ষ্ম সুতো, যেটা সুতোটা দেখা যায় না, কিন্তু দে আর অল টাইড টুগেদার। So it's not a favorable condition for work right now.
বুঝতে পারছি। তুমি কিছু তোমার কথাতে ধরেই বলি, তুমি বলে যে কলকাতাতে অডিশন হয় না, কিন্তু অডিশনের মাধ্যমে তুমি পুতুল চরিত্রটা পেয়েছিলে। তুমি নিজে অনেক ওয়ার্কশপ কন্ডাক্ট করো যেখানে নতুন অভিনেত্রী মানে নতুন নতুন প্রতিভাগুলোকে তুমি দেখতে পাও। তোমার কিরকম মনে হয় কলকাতায় এখন সম্ভাবনা কিরকম, বা নতুন জেনারেশন কিরকম? খুব দারুণ সম্ভাবনা, খুব ভালো ভালো দারুণ দারুণ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে যারা ভালো অভিনয় করে। নাটকের অনেক বিদ্বজন ব্যক্তিত্ব আছেন যাদেরকে আমরা চিনি না, যাদের নাম আমরা জানি না, বা যারা অত মানে এত ভালো কাজ করেন তারা মেইন স্ট্রিমে কাজ করেন না, তাদের ব্যক্তিগত কারণেও তারা হয়তো মেইন স্ট্রিমে কাজ করেন না, এমনও অনেকে আছে যাদেরকে কেউ পাত্তা দেয় না। এই পাত্তা পাওয়ার ব্যাপারটাও তো আবার ওই ক্যাপিটালিজমে ঘুরে ফিরে চলে আসি না। তুমি একটা সিম্পল টি শার্ট পরে একটা জায়গায় যাবে, তুমি দারুণ অভিনয় করো, কেউ তোমার সঙ্গে কথা বলে তো বুঝতে পারবে না তুমি কেমন অভিনয় করো, কিন্তু একটা অন্য একজন মানুষ একটা সাংঘাতিক চাকচিক্যওয়ালা ডলচে এন্ড গাবানা পরে যাবে এবং তাকে দেখে মনে হবে যে আরে আমি ওকেই নেব, তোমার অডিশনটাই হয়তো সে শেষ অবধি নেবে না। আমার এক বন্ধুর সঙ্গেই হয়েছে, তাকে কাজে ডেকেছে, শুট ডেট দিয়েছে, টাকার কথা হয়েছে, সে গিয়ে বাইরে বসে আছে, হঠাৎ করে প্রযোজক গাড়ি থেকে নেমে তাকে দেখে ভেতরে ঢুকে এদিকে বলেছে ওকে বাজে জামা কাপড় পরে এসছে, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এটা হয়, এটা অস্বাভাবিক একেবারেই নয়। অনেক জায়গাতে মিটিং এ গিয়ে দেখি যে মন দিয়ে দেখছে যে কি ঘড়ি পরে এসেছি, কি জামা পরে এসেছি, এক্স্যাক্টলি কতটা বেবি হেয়ার দেখা যাচ্ছে, সার্জারি করিয়ে নিচ্ছি না কেন, সবাই বোটক্স কেন করায়। আমার প্রশ্ন, আমার এটা সত্যি প্রশ্ন, আমি কয়েকদিন আগে ভাবছিলাম যে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা যাদেরকে যারা এত বিলিভেবল, তাদেরকে হয়তো একই রকম ক্যারেক্টার দেওয়া হয় কিন্তু তারা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, বোটক্স করিয়ে নিচ্ছে এমন ভাবে যে তাদের এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা যে কি করছে, কোন এক্সপ্রেশনে কোন মুহূর্তে যে কি ভাবছে, আমি ভেতরটা পুরোটা বুঝতে পারছি না। অফকোর্স এটা তার চয়েস, তার মুখ, সে যা খুশি করতে পারে, কিন্তু সে তো একজন অভিনেতা, সে আমার জানতে ইচ্ছে করে, আমি তাকে ক্রিটিসাইজ করছি না, আমার এটা নিয়ে কিছু বলারই নেই, আমি জাজ করছি না, আমার জানতে ইচ্ছে করে যে কোন জায়গা থেকে সেই মানুষটা আজকে এসে প্রতিদিন আয়নাতে নিজেকে দেখতে দেখতে কোন ইনসিকিউরিটি থেকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে 4টে বোটক্স করে চলে আসে, কোন ইনসিকিউরিটি থেকে, এত টপে থাকার পরেও কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে। এই যে নট গুড এনাফ, নট প্রিটি এনাফ, নট সেক্সি এনাফ, নট হট এনাফ, একটা কনসেপ্ট তো ডেফিনেটলি আছে। দর্শক কি দেখতে আসে, আমার এটাও জানতে ইচ্ছে করে, দর্শক কি দেখতে আসে, গাল কতটা ফোলা না, দর্শক তো ইনফ্লুয়েন্সই হবে না, দর্শক তো ইম্প্যাক্টেডই হবে না যদি তোমার এক্সপ্রেশনটা ঠিক করে না বুঝতে পারে তারা। তো ইটস ভেরি কনফিউজিং। আমরা একটা এমন জায়গায় আছি, আমরা একটা এমন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, শো বিজনেস, অল অফ দ্যাট ফাইন, গ্রেট, গুড, বাট অদ্ভুত, at the end of the day it's just becoming show business and the truth is day by day just losing it, just not there anymore মনে হচ্ছে। তো আমি বুঝতে পারি যে হয়তো একটা খুবই বৃহত্তর জিনিস কাজ করে যেখানে সব থেকে বেস্ট, সব থেকে শ্রেষ্ঠরাও এত ইনসিকিউর, আমরা সেখানে কোথায় কি করছি? আমাদেরকে তো মুখের উপরেই প্রযোজকরা বলে দিচ্ছে যে আরে তোদেরকে কি দেখবে, তোরা এত রোগা। আমাকে তো কতবার বলেছে, বডি শেমিংটা তো নতুন কিছু নয়, এটা তো খুবই, এটা কি শুধু তুমি কলকাতাতেই লক্ষ্য করো? কারণ মুম্বাইতে যেহেতু তুমি কাজ করো, দেখো মুম্বাইতে লোকজন একটু আলাদা না, দেখো আলাদা কিছুই না, পৃথিবীতেই আলাদা কিছু না। খুব ইন্টারেস্টিং একটা হলিউডের ভিডিও আছে যেখানে অ্যাবাউট অনেক বড় বড় অভিনেত্রীরা কাস্টিং এর অডিশনের একটা স্কিট আছে, আমি কখনো খুঁজে পেলে তোমাকে পাঠাবো, খুব মজার, আমি বারবার শেয়ার করি ফেসবুকে। এটা আলাদা কিছুই না, মেল গেজ থেকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে মহিলাদের দেখা হয়, চিরকালই দেখা হয়ে এসেছে। ন্যাচারালি সেখানে কিসের বিশ্বাসযোগ্যতা, কিসের কি, ইউ হ্যাভ টু বি হট এনাফ। তুমি বরাবরই খুব রাজনীতি সচেতন এবং এখনো তাই। তুমি যে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছো ওখানে ছাত্র রাজনীতির একদম পীঠস্থান বলা যেতে পারে। আমি অ্যাজিউম করছি যে তোমার ওখান থেকে বা তার আগে থেকে পারিবারিক সূত্রে তোমার এই সচেতনতা রয়েছে, কিন্তু আমরা এখন যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের, নেতাদের আমরা এখন দেখি বা যাদের আমরা একটা বিভিন্ন ভালো মন্ত্রিত্ব পেতে দেখেছি,
তারা প্রত্যেকেই ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন, সে আমাদের রাজ্যের জন্য হোক বা কেন্দ্রের জন্য হোক, যে কোনো ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আর কোনো মানে এরকম চোখে পড়ার মতো রাজনৈতিক মানে ছাত্র নেতা উঠে এসছে যাকে ইয়াং জেনারেশন তার কথা শুনতে ভালোবাসছে, সেটা আমরা একদমই আমি তো রিসেন্ট টাইমে কোনো নামই মনে করতে পারছি না, কোনো পার্টি থেকেই মনে করতে পারছি না। তো তোমার কি মনে হচ্ছে এটা কেন হচ্ছে? আর রাজনীতি মানে ছাত্র রাজনীতি যেটা শেখায় সেটা কি সংসদীয় রাজনীতিতে কোনো জায়গায় আলাদাই হয়ে গেছে, নাকি ছাত্ররা রাজনীতি করছে, পতাকা ধরছে কলেজ ক্যাম্পাসের মধ্যেই, দ্য মোমেন্ট গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে তারা মানে চাচা আপন প্রাণ বাঁচা করে নিজের চাকরি বাকরি দেখছে, আর মানে আর পলিটিক্যালি আর আমি এগোবো না? দেখো, ডিক্টেটরশিপ কি বলে? স্বৈরতন্ত্র বলে। স্বৈরতন্ত্র, ডিক্টেটরশিপ। স্বৈরতন্ত্রের মতো যদি একটা এমন জায়গায় আমরা চলে আসি যেখানে আমরা কথায় বলছি ডেমোক্রেসি, কিন্তু একটা স্বৈরতন্ত্রের মতো হয়ে যাচ্ছে। তুমি যে বলছো কেউ কথা বলে না, উঠে আসছে না, যারা উঠে আসছে তারা জেলে, তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কথা বলতে দেওয়া হয় না, বলতে দিলে তো বলবে, বলতে কেউ দেয়? বলতে তো দিচ্ছে না। ইন্টারেস্টিংলি না, রাজনীতি জিনিসটাই না খুব অবভিয়াসলি এই পুরো বিষয়টাই তো রাজনীতি। যে দেখো, আমি যখন কলেজে পড়েছি বা তারও আগে যখন স্কুলে পড়েছি, যখন প্রথম পলিটিক্যাল সায়েন্স পড়েছি বা সোশ্যাল সায়েন্স পড়েছি, তখন আমার ওই যে বললাম আমি খুব বোকা, মানে এত বোকার মতন বড় হয়েছি এবং আমাদেরকে এত বোকার মতো স্কুলিং এ পড়াশোনা করানো হয় বা এমন বোকার মতো বড় করা হয়, কি বলবো, বড় হয়ে বুঝতে পারি যে একেবারে বোকার মতন বড় হয়েছি। মানে কেন বারবার বলছি বোকা, তার কারণ হচ্ছে আমরা স্কুল কলেজে পড়ি যে মানে আমি সোশ্যোলজি পড়েছি বা তারও আগে ধরো সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সে পড়ি যে পলিটিক্স হচ্ছে জনস্বার্থে বা মানুষের জনগণের হিত। একদমই। আলটিমেটলি বড় হয়ে বুঝতে পারি বা যত দিন যায় বুঝতে পারি যে পলিটিক্স প্রচন্ড ইন্ডিভিজুয়াল হিতে, জনগণের হিতে নয়। মানে হওয়ার কথা কিন্তু হয় না। এই যে তুমি বলছো সচেতনতা, সচেতনতা দিয়ে কি লাভ? মানে সচেতন হয়ে আমাদের কি লাভ হচ্ছে? আমরা সচেতন হয়ে কি চেঞ্জ করে নিচ্ছি? চারটে কথা বলছি, সেটা নিয়ে আরো 5টা খিল্লি হচ্ছে, ট্রোল হচ্ছি আমরা, বা চারটে লোক ভালো, যারা ভালো বুঝতে পারছে বা যারা হয়তো একই রকম ভাবনা সম্পন্ন, তারা ডিসকাস করছে, কথা বলছে, হোপ আছে একটা, মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, হোপ, উই আর হোপফুল, বেঁচে থাকতে দেখে যেতে পারবো কিনা জানি না, হয়তো কোনো না কোনো দিন দেখে যেতে পারবো। কিন্তু ওভারঅল প্রবলেম যেগুলো নিয়ে আমরা ডিল করছি না, পুরুষতান্ত্রিকতা, ক্যাপিটালিজম, একটা ডেমোক্রেসি যেটা স্বৈরতন্ত্রের মতো হয়ে গেছে, এবং পলিটিক্স যেটা অ্যাকচুয়ালি ইজ নট ফর দ্য পিপল বাট ফর মি, ফর ইন্ডিভিজুয়াল পার্সন যে পলিটিশিয়ান, এইগুলো না খুব, আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি তো অতটা গুছিয়ে বলতে পারি না। আমি এখন অব্দি রাজনীতিতে নেই, থাকলে আরো অনেক হয়তো গুছিয়ে বলতে পারতাম। আর অনেক ভালো ভালো বিদ্বজনেরা আছে যারা অনেক গুছিয়ে গুছিয়ে এই কথাগুলো বলতে পারে, কিন্তু আমি খুব ইমোশনালিও চার্জড একটা মানুষ, তো আমার রাগ হয়, আমি কি বলবো একটা টাইমের পর বুঝতে পারি না। আমার মনে হয় না যে এটার কোনো সলিউশন আছে, অন্তত ইমিডিয়েটলি তো কোনো সলিউশন দেখতে পাচ্ছি। তোমাকে আরজি করার সময় আমরা রাস্তায় দেখেছি রাত জাগো আন্দোলনে, এবং খুব ফোরফ্রন্টেই তুমি ছিলে আরো কয়েকজনের সাথে, কিন্তু যে কারণটার জন্য আমাদের সবারই রাস্তায় নামা হয়েছিল এবং রাত জাগা হয়েছিল, সেই জিনিসটা থামে তো নেই, বাড়ছে। মানে আমরা সবাই জানি এই মোমেন্টে আমাদের রাজ্য মোটামুটি খবরে উত্তাল হয়ে রয়েছে, কিন্তু সেই অর্থে রাস্তায় নামা, রাত জাগো, তোমাদের মতন যারা পরিচিত মুখ, যারা ফেসবুকে একটা স্টেটাস দিলে আরো চলে আসবে লোকজন, তোমাদের সেটা দেখা যাচ্ছে না। তোমার কি মনে হয় আন্দোলন করে রাস্তায় নেমে কিছু হবে না, না কেন? আমার প্রথমত হ্যাঁ, শুধুমাত্র আরজিকর নয়, আরজিকরের ঘটনাটা একটা নারকীয় ঘটনা, একটা এতটাই মানে অবনক্সিয়াস একটা ঘটনা ঘটেছিল তখন যে আর কোনো উপায় ছিল না মানুষের কাছে। আমি চিরকালই মানে যেই সরকার যখন আমাদের আছে সেই সরকারের তো একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা যেই হোক না কেন। এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে কোনো পার্টিজান পলিটিক্সের এতে নেই, মানে আমার মনে হয় না এই মুহূর্তে কোনো পার্টিজান পলিটিক্স
পলিটিক্যাল পার্টি আছে যাকে আমি বলতে পারবো যে এই তো এরা ভালো কাজ করছে বা এই তো এরা ঠিক। তো যে কোনো সরকার যে কোনো মুহূর্তে যখনই তারা থাকে, আমি চিরকালই সরকারের বিরুদ্ধে কথা বলে এসেছি। আমি এর আগেও যা আমি ফেসবুকে চিরকালই প্রোটেস্ট করে এসেছি, রিবেল নেচারই আছে আমার। এবার আরজি করার সময় সেই স্কোপটা ছিল, বহু মানুষ নিজের ভেতর থেকে আর পারেনি, আমিও তাই। সেই জন্য ফোরফ্রন্ট বলো বা না বলো, আমরা ছাড়া আরো অনেক মানুষ ফোরফ্রন্টে ছিল, কিন্তু আমরা যেহেতু টিভিতে বা সিনেমায় মুখ দেখা যায় বলে মানুষের একটা থাকে যে আচ্ছা ওরা তো একটা মানে কেউ কিছু বললে হয়তো বেশি মানুষ প্রভাবিত হয়। হ্যাঁ, কিছুটা তো মনে হচ্ছে যে কোনো লাভ নেই, এবং কিছুটা রিপারকাশনও ফেস করেছি, মানুষকে রিপারকাশন ফেস করতেও দেখেছি। এবং আরেকটা বিষয়ও হচ্ছে, দেখো আমি এখন ব্যক্তিগতভাবে একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বিকজ অফ মাই ফ্যামিলি, মেডিকেল ইমার্জেন্সি এন্ড অল অফ দ্যাট, বাট আমি নিজের চোখের সামনে দেখছি যে এমন অনেক মানুষ যারা হয়তো সেটা বলতে পারে, তারা চুজ করছে, তারা বলছে না। আচ্ছা, কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেভাবে এখন কাজ হচ্ছে বা যেভাবে কাজ হচ্ছে না, আর কিছু বললাম না, তাতে অনেক কিছুই খুব মানে ধোঁয়াশায় চলে গেছে। কিছু বলা যাচ্ছে না যে কি হবে আগামী দিনে। জানি না কতদিন চুপ করে থাকা সম্ভব। চুপ করে কিন্তু আমরা নেই, কিন্তু এই যে প্রত্যেকদিন ফেসবুকে ইনস্টাগ্রামে লিখে কোনো যে লাভ হচ্ছে না, সেইটা আমি বুঝতে পারছি, এবং কি করে লাভ হবে সেইটা আমি বুঝতে পারছি না। আমি খুব অনেস্টলি তোমাকে বললাম। আচ্ছা, যদি সেটা বুঝতে পারতাম তাহলে সেটা সবার আগে করতাম। সত্যি বুঝতে পারছি না উত্তর নেই, কোনটা ঠিক রাস্তা বোঝা যাচ্ছে না। কোনটা ঠিক রাস্তা মানে চুপ করে থাকাটা ডেফিনেটলি ঠিক রাস্তা নয়, কিন্তু কথা বলে যে কি হচ্ছে, কি লাভ হবে, এবং কথা না বলে অন্য কি করলে লাভ হবে সেইটা জানি না বেসিক্যালি। আচ্ছা, সেইটাই বলছি। আচ্ছা, সেটা যদি জানতাম তাহলে নিশ্চয়ই করতাম। একটু লাইটার নোটে আসি, তুমি একজন দর্শক হিসেবে কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসো? নানা ধরনের সিনেমা দেখি, যেমন একটা দুটো কোনো জনার বা নাম বলো বা অ্যাক্টরের নাম বলো। প্রচন্ড মালায়ালাম সিনেমা দেখি। ওকে। প্রচন্ড আমি ফাহাদ ফাসিলকে পছন্দ করি, প্রচন্ড মালায়ালাম সিনেমা আমি দেখি। আমি খুব গ্লোবাল ওয়ার্ল্ড সিনেমা খুব দেখতে পছন্দ করি। বলিউড কি ব্রাত্য? না, একদমই নয়, বলিউডও আমি দেখতে পছন্দ করি। আগেকার মানে ধরো আমাদের ছোটবেলায় আরো বেশি বলিউড দেখতাম, ইদানিংকালে অতটা বলিউড দেখা হয় না। অনেক সিনেমা জমে আছে যেগুলো ধরো ওয়ার্ল্ড ক্লাসিক্স, সেইগুলোই দেখা হয়ে উঠছে না। তো নতুন সিনেমা এখন আর দেখা হয় না সত্যি কথা বলতে। বাংলাতে যেই কাজগুলো বেরোচ্ছে নতুন দেখার চেষ্টা করি, কোনোদিনও প্রিমিয়ারে না অ্যাটেন্ড করতে পারলেও ব্যক্তিগতভাবে দেখে নেওয়ার চেষ্টা করি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড কি ধরনের কাজ হচ্ছে। আচ্ছা, কিন্তু আমি সব রকমের ছবি দেখতে পছন্দ করি, খুব ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার জনরা পছন্দ করি। থ্রিলার আমার খুব প্রিয় জনরা, ওকে। রোম্যান্স আমার খুব প্রিয় জনরা, কমেডি, এই জনরার ছবি আমি দেখতে পছন্দ করি। মানে কি ধরনের ছবি দেখতে পছন্দ করিটা একটা আলাদা পডকাস্ট হওয়া উচিত, কারণ এটা শুরু করলে আর শেষ হবে না। আমরা এটা নিয়ে আমি শুরুই করবো না, কারণ আমি শুরু করলে 20 মিনিট চলে যাবে। তুমি রোম্যান্সের কথাটা বলে, মানে রোমান্টিক জনরার তোমার ভালো লাগে, আমি বলছি তোমার ধরো 2000 সালে অব্দি, 2000 মানে 5-6 অব্দিও আমরা একটা সিনেমা 2010 অব্দি আমি যদি টু বি প্রিসাইজ বলি, সেখানে আমাদের যে ধরনের রোমান্টিক সিনেমা যেগুলো হতো, সেখানে একটা যেটাকে বলে একটা স্টেবিলিটি, একটা কামনেস, নায়ক খুব সুন্দরভাবে নাচছে, নায়িকাও সুন্দর নাচছে, একটা লোকেশনের জায়গাটা, একটা গান, মিউজিক খুব ইম্পর্টেন্ট ছিল। এই মোমেন্টে আমি একজন দর্শক হিসেবে বলছি, ভীষণ অ্যাগ্রেশন, ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজ, এইগুলো মানে সেগুলো যেন মানে ওইভাবেই দেখানো হচ্ছে। তো তোমার একজন দর্শক হিসেবে তোমার কি মনে হচ্ছে, এই চেঞ্জটা ভালো না খারাপ? কিছুটা এক্সটেন্টে আমার মনে হচ্ছে এটা খুব জেনেরিক প্রশ্ন, এরকম জেনেরিক ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করলে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এতটা জেনারেলাইজড ভাবে তো ব্যাপারগুলো হচ্ছে না। যেইগুলো ধরো ব্যবসা করছে খুব ভালো, যেগুলো ধরো পুরুষতন্ত্রকে আরো উপরে উঠিয়ে দিচ্ছে এবং মিসোজিনিটাকে আরো ফ্যান করছে, তোমার ভিতরের পশুটাকে জাগিয়ে তুলছে, সেটা অনেক বেশি টাকা কামাচ্ছে, সেটা প্রুভেন ফ্যাক্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ডিরেক্টররা মনে করছে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা মনে করছে যে তারা এটা করেই টাকা ইনকাম করতে চায়, তারা সেটাকে অস্বীকার করছে, তারা বলছে যে আমরা এই গল্পটা বলতে চাই। তাহলে তারা কি ধরনের মানুষ? খুবই ডাউটফুল যে তারা এই ধরনের গল্প বলতে চাইছে। ফাইন, গ্রেট, এবং সেটা বাণিজ্যিক ভাবে খুব সাফল্য অর্জন করছে।
তো ন্যাচারালি সেই ছবিগুলো তারা বানাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম পুরুষতন্ত্রের কারণে কি কি হয়, এই যে তুমি ইন্টারেস্টিং একটা কথা বললে, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে ছবি হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার, 100 বার হওয়া দরকার। কত রকম ভাবে নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এফেক্টেড হচ্ছে, সেগুলো নিয়ে অবশ্যই সিনেমা হওয়া দরকার। সেখানে LGBTQ একটা ট্রেন্ডিং কনসেপ্ট, এটা ঢোকালে ছবি ফর্মুলা হয়ে যাবে, এরকম ভাবে নয়, রেসপন্সিবলি দায়িত্বশীল ভাবে করতে হবে, বুঝতে হবে কি নিয়ে কাজ করছি, তারা কিরকম, সাইকিগুলোকে বুঝতে হবে, সেইভাবে ছবি করতে হবে, ডেফিনেটলি দরকার। ছবি দেখো, ইটস রেভলিউশন। আর্ট, সিনেমা ইজ অলওয়েজ গোয়িং টু বি আ মিরর অফ সোসাইটি। হ্যাঁ, সো সেইখানে যদি মিররটা ঠিকভাবে রিপ্রেজেন্টেশন না হয়, তাহলে মিসরিপ্রেজেন্টেশন হয়। দ্যাট ইজ অলসো আ মেসেজ, যে তুমি মিসরিপ্রেজেন্ট করতে চাইছো কেন, তোমার কি আখেরে কোনো কারণ আছে? আমি কোনো কথাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলতে পারি না, প্লিজ, সরি, লাইটার নোটে আমরা কথা বলতে গেছিলাম, হেভিয়ার হয়ে যাচ্ছে, এত সিরিয়াস এই বিষয়গুলো না। আর আমি এত মানে আমি সবসময় ভাবি যে এত সিরিয়াসলি নেব না, আমি নিজেকে সিরিয়াসলি নিই না একদম, সেটা আমি জানি। তোমার সাথে এতগুলো কথা বলতে পারতাম না, সময় কাজ করতে গিয়ে তোমার সাথে আমার কথাবার্তা হতো, ঠিক মনে হতো যেন আমার ছোট বোনই আমার সাথে এভাবে কথা বলছে। সেটা এখনো, কিন্তু এই বিষয়গুলো এত সিরিয়াস না, এবং আমি বুঝতে পেরেছি যে অনেক মানুষ তো ধরো কথা শুনে ইম্প্যাক্টেড হবে, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা বলে দিদি তুমি এটা বলছো, তুমি এটা নিয়ে কি বলছো, তো আমি একটা রেসপন্সিবিলিটি তো আমার আছে। এবং মানে অবভিয়াসলি আমি যেটা বিশ্বাস করি, যাই হোক না কেন, আমি রিগ্রেটটা নিয়ে বাঁচতে চাই না যে আমি যেটা বিশ্বাস করি সেটা কাউকে বলবো না, ভয় থেকে বা অন্য কোনো কারণ থেকে। যেটা হবার হবে, আমি কি করে নেব, কতদিন বাঁচবো জানি না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এই ধরনের ছবি হওয়াও দরকার, কিন্তু শুধুমাত্র এই ধরনের ছবি হলেও আবার মুশকিল, সব রকমের ছবি হওয়া দরকার। ইনোসেন্স নিয়ে কাজ খুব কম হয় এমন না যে আগে যেমন ব্যাক টু ব্যাক সিনেমা হতো। আমি যদি নাম করে বলি, ওয়েক আপ সিট, তুমি দেখো কি মিষ্টি একটা সিনেমা। এরকম আরো অনেক সিনেমা আছে যেগুলো আমরা দেখতাম। হতে পারে হয়তো সিনেমাটার মধ্যে আমরা যে কথাটা বলি মাথা মুন্ডু নেই, নায়ক নায়িকা, কিন্তু ওগুলো আমাদের পছন্দ হতো। এখন হয়তো ভায়োলেন্স, হয়তো ধরো স্ক্রিপ্ট আছে মানুষের কাছে, হ্যাঁ, হয়তো তাদের কাছে কনসেপ্ট আছে, কিন্তু প্রোডিউসার স্যাংশন করছে না বা চ্যানেল স্যাংশন করছে না। এই ব্যাপারগুলো দেখতে হবে। কিন্তু অনেক মানুষ গল্প বলতে চায় না এমন নয়, প্রচুর মানুষ আছে যারা গল্প বলতে চাইছে, যাদের কাছে ভালো ভালো গল্প রয়েছে, তাদেরকে গল্প বলতে দেওয়া হচ্ছে না। আমি শুধুমাত্র রাজনৈতিক ঘেরাটোপের কথা বলছি না, আমি ওই বৃহত্তর ক্যাপিটালিস্টিক ফর্মুলার কথা বলছি, যেই ফর্মুলাতে ধরে নেওয়া হয় যে এটা করলে আমার ছবি হিট। হাউ ডু ইউ নো রিয়েলি ইজ all your films hit? No, but people will still do that. সো এবার এরকম ভাবে আঙুল তুলে ব্লেম করে দেওয়াটাও সহজ, আমি সেটা করতে চাই না। মানে আই এম নট সেইং যে এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, আরো অনেক ব্যাপার আছে। তোমার আমি দেখছিলাম তো পোস্টে, তোমার দুটো নতুন সিনেমা আসছে, একটা হচ্ছে জায়াজ সিটি আর একটা হচ্ছে ওয়েব সিরিজ, আর দ্য টেস্ট অফ সামার। টেস্ট অফ সামার একটি আমি বলছি, আমার খুব ভালো লাগলো আমাকে তুমি জিজ্ঞেস করলে। টেস্ট অফ সামার নিয়ে আমি বলি। টেস্ট অফ সামার গত বছর গরমকালে আমার এক বন্ধু সম্বিত এবং তার স্ত্রী দিশা, তাদের বাড়িতে, তারা সল্টলেকেই থাকে, তাদের বাড়ির বাইরে একটা প্রচন্ড সুন্দর বিরাট বড় আম গাছ আছে। আচ্ছা। এবং ওদের বাড়িতে, ওরা আমার খুব কাছের বন্ধু, এবং সম্বিত নিজে একজন ফিল্ম মেকার, মানে সিনেমাটোগ্রাফার, এবং নিজে কন্টেন্ট তৈরি করে। ওর ইচ্ছে ছিল যে ও একটা এরকম সিনেমা বলতে চায় অ্যাবাউট দ্য ম্যাঙ্গো ট্রি, যেটা ওর নিজের খুব নস্টালজিয়া, নানা রকম চাইল্ডহুড ইমোশনস জড়িয়ে আছে ওইটার সঙ্গে। এবং আমি তখন কলকাতায়, এবং আমার তখন একটা খুব ডিপ্রেসিভ ফেজ চলছিল, এবং আমি বলি যে কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু একটা চল করি, এবং ও বলে যে চল তাহলে কিছু একটা করি। আমরা শুধুমাত্র 3 জন মিলে, তখন সম্বিতের মাও জীবিত ছিলেন, এবং ওদের দুটো পোষ্য কুকুর আছে, এবং সেই সারমেয় এবং সম্বিতের মা এবং আমি, এবং সম্বিত এবং দিশা ম্যাক্সিমামটাই বিহাইন্ড দ্য সিনস যা যা করা, ডিরেকশন, ক্যামেরা, প্রোডাকশন, ডিজাইন সবকিছু ওরা দুজন করে, এবং আমরা ওই দুটো কুকুর, আমি এবং সম্বিতের মা, আমরা অভিনয় করি ওই ছবিটায়। আচ্ছা।
শর্ট ফিল্ম একটা, এবং সেটা সম্প্রতি মুভি সেন্সে এসেছে। আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুকেও লিঙ্কটা রয়েছে, আপনারা যারা এটা দেখছেন তারা ছবিটা দেখতে পারেন। এটা একটা শর্ট ফিল্ম, বেশিক্ষণে না, 15 মিনিট 17 মিনিটের একটা ছবি, বেশিক্ষণ সময় আপনাদের লাগবে না। অন্যরকম একটা ল্যাঙ্গুয়েজ ছবিটার। আমি কিছু বলবো না ছবিটা নিয়ে আর এর থেকে বেশি। আপনারা দেখুন, আমি চাই তোমরা দেখো, প্লিজ দেখো। এটা অলরেডি বেরিয়ে গেছে, এটা মুভি সেন্সে আছে এবং এই লিংকটাতে গেলেই তোমরা দেখতে পাবে। পে পার ভিউ বেসিসে এটা আছে। আচ্ছা। আর জ্যাজ সিটি যেটা আসছে, এখনো সেরকম বিরাট বেশি কোনো কথা আমি বলতে পারবো না জ্যাজ সিটি নিয়ে, কারণ আমরা কারা কি অভিনয় করেছি, তাদের কি লুক, কিছু এখনো রিভিল হয়নি। তো সেই কারণে আমাকে সেইটা রেসপেক্ট করে একটু ওয়েট করে যেতে হবে। তবে জ্যাজ সিটি একটা ভীষণ অন্যরকম কাজ, এবং বাংলায় এই ধরনের কাজ আগে হয়নি। ওটা কি বাংলাতেই জ্যাজ সিটি? ইয়েস। এবং আমি খুব এক্সাইটেড। নামটা ইংলিশ বলে আমি জিজ্ঞেস করলাম। নিজের চরিত্র নিয়ে নয়, আমি পুরো প্রজেক্টটা নিয়ে খুব এক্সাইটেড। খুব অন্যরকম একটা কনসেপ্টে কাজটা হচ্ছে। খুব ভালো। আর তুমি ওটিটিতেই তোমার দুটো কাজ, মানে যে দুটো কাজ বললাম ওটিটিতেই, তো আমি বলছি যে ওটিটি আসার পরে প্রচুর পার্শ্ব চরিত্ররা খুব প্রমিনেন্ট ফেস হয়ে উঠেছেন, মানে তারা প্রায় যাকে বলে ইনডিসপেন্সিবলি হয়ে গেছেন, যে এদেরই লাগবে। যখন মানে মেইন স্ট্রিম 2-2.5 ঘন্টার সিনেমা, এদের জন্য হার্ডলি কোনো জায়গা থাকতো। আবার কিছু প্রযোজকদের কাছ থেকে এরকম শুনতে পাওয়া যায় যে ওটিটি আসার জন্য মানুষ হলমুখী হচ্ছে না, তারা ওটিটিকেই দোষ দেন। তুমি একজন দর্শক হিসেবে বা স্ক্রিপ্ট রাইটিং করো, মানে একজন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে তোমার টেকটা কি? আমার মনে হয় সিনেমা যাওয়ার চলটা এখনো অব্দি হ্যাঁ একটু তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, তবে মানুষ সিনেমা দেখতে যেতে চায় না, কারণ তাদের কাছে এটা সত্যি, এটা ঠিক, এটা ফ্যাক্ট যে তাদের কাছে অনেক বেশি অ্যাভেলেবল কন্টেন্ট। তারা সিনেমা দেখতে যেত আগে মানুষ একটা লেজার এন্টারটেনমেন্টের জন্য, এবার সেই লেজারের টাইমটা তারা ভাবছে যে আজকে আমি ধরো একটা কথার কথা বলছি, আজকে আমি আমার ফ্যামিলির সঙ্গে সিনেমা দেখতে যাব, না গিয়ে আমি একটা উইকেন্ডে প্ল্যান করলাম সমস্ত ফ্যামিলি মিলে সবাই নেটফ্লিক্স এন্ড চিল, বা অন্য কোনো একটা অনলাইন ওটিটিতে কিছু একটা এসেছে সেটা সবাই মিলে বসে দেখবো। সো অফকোর্স ওটিটি কন্টেন্ট ভালো, লোকে দেখতে চাইছে, পছন্দ করছে, কোনো প্রবলেম নেই, বাধ্যবাধকতা নেই যে আমাকে আজকেই শেষ করতে হবে, আমি কালকেও করতে পারি। এতটাই হয়ে গেছে ফোনের দৌলতে যে লোকেরা সিরিয়ালও ফোনে দেখে নিচ্ছে, আর টিভিতে দেখতে হচ্ছে না, টিভি দেখার চলটাও কমে গিয়েছে। সিনেমা কিন্তু অনেক দর্শক নিজেরাই বলে যে সিনেমা দেখতে যেতে তারা চায়, কিন্তু সিনেমা দেখতে যেতে পারে না কারণ ভালো সিনেমা নেই। লোকে তো কমপ্লেন করতে চায়, সবার আগেই তো ব্লেম করে দেয়, তো ভালো সিনেমা কোথায় হচ্ছে, ওই জন্য বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হচ্ছে লোককে। আচ্ছা, এবার এখানে একটা আরেকটা প্রবলেমও আছে, বাংলা সিনেমা যা হল পায় তার থেকে অনেক বেশি হল পায় হিন্দি সিনেমা আমাদের এখানে। তাহলে বাংলা সিনেমা হল পাচ্ছে না কেন? তাহলে মানুষ দেখবে কি করে? তাহলে তুমি নিজেই নিজের প্রবলেমটা ক্রিয়েট করছো, তারপরে নিজেই নিজের প্রবলেমটা ব্লেম করছো অন্য লোককে। তুমি তো ক্রিয়েট করছো তোমার প্রবলেম, তুমি তো তোমার হলের যে মালিক তার সঙ্গে একটা মিটিং করে তাকে একটা ট্রাই করতে পারো যে তুমি দেখো 1 মাস, তুমি দেখো 1 সপ্তাহ, মানে সেটাও হয়, সেটাও অনেক বড় বড় হিরোদের ছবি হিট হয়, বাণিজ্য করে, সাফল্য হয়, কিন্তু আমার মনে হয় ওভারঅল সিনেমা দেখার পুরো চলটা ডেফিনেটলি ওটিটির জন্য কিছুটা তো চেঞ্জ হয়েইছে। এবং আজকে টিভিতেও দেখছি, টিভিও মাইক্রো ড্রামাতে নেমে এসেছে। টিভিও আজকে আমরা বুঝতে পারছি না সিরিয়াল, আজ থেকে 10 বছর পর সিরিয়াল কোন ফর্মে আমরা দেখব। তো এটা তো চেঞ্জ ইন টেকনোলজি এন্ড চেঞ্জ ইন এন্টারটেইনমেন্ট, দ্য ওয়ে ইট ইজ কামিং টু আস। এটা হবেই, আজ থেকে 20 বছর পরে হয়তো আরো চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো ফোনেই লোকে দেখবে, তখন হয়তো বাড়িতে বিগ স্ক্রিনেও আর দেখবে না, ইউ নেভার নো, বা ট্যাবে দেখবে। সো অ্যাটেনশন স্প্যান কমে এসেছে। মাইক্রো ড্রামাতে 1.5 মিনিট 2 মিনিটের এপিসোড করতে চাইছে লোকেরা, তো তুমি কাকে বলবে? মানে ওই যে বললাম না যে ইটস অল টাইড আপ টুগেদার, ইউ কান্ট সে যে এটা কারোর একার ফল্ট বা কারোর একার প্রবলেম না। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ভালো ছবি বানালে লোকে দেখবে, আমি এটাও বিশ্বাস করি। হ্যাঁ, সে তো দেখে, হ্যাঁ ডেফিনেটলি দেখে। একদম শেষের দিকে চলে এসেছি, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে এত কাজ, বিভিন্ন বিষয়ে তুমি ইনভলভ আছো, কিন্তু তানিকা বসু কাজ নেই সত্যি কথা বলতে, তবে হ্যাঁ ইনভলভ থাকার চেষ্টা করি। ইনভলভ থাকো, আমি বিভিন্ন বিষয় বলছি। তোমার অবসর সময় কি করতে খুব ভালো লাগে, মানে যেটা উইচ ইউ এনজয়, বাধ্যবাধকতা নেই, সামথিং
your hobby if I can put it? ঘুমোতে খুব ভালো লাগে, আই লাভ স্লিপিং। অ্যান্ড আমি বই পড়তে খুব ভালোবাসি, চিরকালই বাসতাম, মাঝখানে অভ্যেসটা ছেড়ে গেছিল, এখন আবার বই পড়া শুরু করেছি। একটা বই শেষ করেছি 2-3 সপ্তাহে, এবং খুব আর একটা বই কালকে রাতে শুরু করেছি। আচ্ছা। মিউজিক খুব ভালোবাসি আমি, আমার একটা ইউকেলেলে আছে, মাঝে মাঝে ওটা বাজাই। আচ্ছা। আমার সঙ্গে একজন বেড়াল, একটা বেড়ালের বাড়িতে আমি থাকি, কারণ বেড়াল যাদের থাকে তারা বাড়ির মালিক তারাই হয়। আচ্ছা। একটা বেড়াল আমার বাড়িতে থাকে, তার নাম অড্রে বাসু। সেই বেড়ালের সঙ্গে আমার সময় খুব ভালো কাটে। মায়ের সঙ্গে প্রচুর নানা রকম টপিক নিয়ে আমাদের লেন্দি পডকাস্টের মতন আলোচনা হয়। আমি খুব কথা বলতে ভালোবাসি, বলাই বাহুল্য, তুমি এতক্ষণে সেটা জানো, আমাকে তুমি চেনো, তুমি জানো সেটা। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসি, মানে আমি আড্ডা না মেরে বাঁচতেই পারবো না। সিনেমা দেখতে ভালোবাসি, বিভিন্ন রকমের সিনেমা দেখি, সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি, আর্গুমেন্ট করতে ভালোবাসি। আমি প্রচন্ড তর্ক করি, প্রচন্ড ঝগড়ুটে আমি, এবং ঝগড়া করি, তর্ক করি, ভালোভাবে, খারাপ ভাবে না, মানে অসভ্যের মতো না। মাঝে মাঝে অসভ্যের মতো করি, নাহলে বন্ধুরা বলবে মিথ্যে বলছি। যাই হোক, তো এইরকম ভাবেই আর কি অবসর সময় কাটে। অনেক সময় মানে নানা রকম প্র্যাকটিসও করি, যেগুলো হয়তো কাজেও লেগে যায়। লেখালেখি করি, নানা রকম, যেদিন যেটা ইচ্ছে করে আর কি। আচ্ছা। বাগান বানাতে খুব ইচ্ছে ছিল, ছোট ফ্ল্যাটে থাকি তো বাগান তো সেভাবে বানাতে পারিনি, কিন্তু ব্যালকনিতে অনেক গাছ আছে, গাছের পরিচর্যা করতে ভালোবাসি, ছবি আঁকি, আজকাল অনেক কিছুই করি, টাইম পাচ্ছি বলে অনেক কিছু করছি। না, খুব ভালো জিনিস এটা। আমরা পুতুল দিয়ে শুরু করেছিলাম আমাদের প্রশ্নোত্তর, আমি পুতুল দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে চালচিত্র দ্য ফেম ফেটালে এটা 2 পার্ট 2 আসবে, সেটা তোমার কাছে কি বলছো? হ্যাঁ, সত্যি কথা বলো। সবাই জানে। জানি কত দূর এগিয়েছে কিছু জানি না, এইটুকুই জানি যে গত বছর ডিসেম্বরে প্রিয়া সিনেমাতে একদিন টোটাদা আর আমি ছিলাম, হল ভিজিটে গেছিলাম, প্রতিমদা অ্যানাউন্স করেছিলেন যে পার্ট 2 আসবে। দ্যাটস ইট, তারপরে আর জানি না। তোমার সাথে তারপরে প্রতিমদার না, মানে প্রতিমদার কথা হয়েছে অনেকবারই, কিন্তু এরকম কোনো মানে এখনো অবধি সেরকম কোনো আমাদের ইয়ে হয়নি যে কবে থেকে শুরু হবে বা স্ক্রিপ্ট আসেনি বা। নিশ্চয়ই প্রতিমদা কাজ করছে, নিশ্চয়ই প্রতিমদা তো সুন্দর করে স্ক্রিপ্টটা লিখবে, তারপরেই তোমাদের কাছে আনবে। হ্যাঁ, প্রতিমদা তো এখন অন্যান্য কাজ করছেন, তো আমার ধারণা ওগুলো একটা মেন্টাল ব্রেকও তো দরকার, যে মানে একটা টাইম পিরিয়ড গেছে, কোথা থেকে কি হবে আগে না পরে কিছুই জানি না। একেবারেই তাই। বাট আই এম রিয়েলি হোপফুল, মানে আই থিংক আমি নিশ্চয়ই ওই ছবিটার পার্ট হওয়া উচিত, যেভাবে শেষ হয়েছে আমার তো থাকাই উচিত, তোমার থাকাই উচিত। তো আমাদের অনেকক্ষণ আড্ডা হলো, আর তুমি বলে তোমার গল্প করতে খুবই ভালো লাগে, আমাদেরও খুবই ভালো লাগে, কিন্তু আমাদের একটা তো সময়ের একটা সীমাবদ্ধতা থাকে। তুমি আমাদের প্রমিস করো যে আমাদের চ্যানেল তুমি আবার একদিন সময় দেবে। একদম আসবো, একদম, যতবার ডাকবে। এমনিতেও মানে চ্যানেল মানে ক্যামেরা না চললে আরো অনেক আড্ডা দেওয়া যায়, ক্যামেরা চললে অন্যভাবে দিতে হয় আড্ডাগুলো। তো নিশ্চয়ই আসবো, আই এম অলওয়েজ ওপেন ফর আড্ডা। নিশ্চয়ই, অলওয়েজ, নিশ্চয়ই। আপনারা শুনলেন তানিকা বসুর ইন্টারভিউ, ওর বলা না বলা, জানা না জানা কিছু কথা। এরকম আরো বিভিন্ন ইন্টারভিউ দেখতে চোখ রাখুন পোস্ট এডিটে, সঙ্গে থাকবেন। নমস্কার। আর তানিকা, অনেক ধন্যবাদ পোস্ট এডিটে, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে ডাকার জন্য এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।